রিমা তার দাদা রূপম এবং বৌদি শিখার সঙ্গে ছোট্ট এক গ্রামে বাস করে। রূপম গ্রামে দিনমজুরের কাজ করে সংসার চালায়, আর তার বৌদি বাড়ির কাজকর্ম নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। রিমা একমাত্র ননদ হওয়ায় শিখা তাকে খুবই ভালোবাসে, একদম নিজের সন্তানের মতো। এমন ভাবে তাদের দিন কাটে। একদিন পাড়ার এক প্রতিবেশী অঞ্জলি দেবী শিখার কাছে এসে বলে, শিখা বৌমা, রূপম, যাক তোরা বাড়িতেই আছিস, তাহলে তোদের সবার সাথে কথা হয়ে যাবে। এই নে, আমি তোদের নিমন্ত্রণ করতে আসলাম, কার্ডটা রেখে দে। আসলে আমার মেয়ের বিয়ে তো, তোদের কিন্তু সবাইকে আসতে হবে। কাকি, তাহলে কবে বিয়ে? আমরা সবাই যাব? হ্যাঁ রে মা, তোরা সবাই আসবি, তুইও আসবি তোর দাদা আর বৌদির সঙ্গে। আচ্ছা এখন তাহলে আমি আসি, আমাকে আরো অনেক জায়গায় বেরোতে হবে। এই বলে অঞ্জলি দেবী সেখান থেকে চলে যায়। বিয়ের নিমন্ত্রণ পেয়ে রিমা খুবই খুশি হয়। রিমা তার দাদা বৌদির সঙ্গে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য এক পা এগিয়ে থাকে। আসলে রিমার বাবা মা ছিল না, সে ছোটবেলা থেকে তার দাদা বৌদির কাছেই বড় হয়েছে। তার বাবা মা প্রায় কয়েক বছর আগে মারা যায়, তখন থেকে রিমাকে লালন পালন করে মানুষ করেছে রূপম। এভাবেই দেখতে দেখতে অঞ্জলি দেবীর মেয়ের বিয়ে চলে আসে। সেদিন সন্ধ্যাবেলা। কি রে রিমা, তোর এখনো হলো না? তোকে আমি কখন থেকে বলছি তাড়াতাড়ি রেডি হয়ে নে, এবার তাড়াতাড়ি কর। তুই তো সেই কখন থেকে বলছিস হয়ে গেছে হয়ে গেছে, এখনো পর্যন্ত তুই রেডি হতে পারলি না। আমরা কখন যাব বল? বৌদি, এই তো আমি শুধু চুলটা বাঁধবো আর আমার হয়ে যাবে। দাদা কোথায়? দাদার হয়ে গেছে? দাদাকেও রেডি হয়ে নিতে বলো, তারপর আমি যাচ্ছি। তোর দাদার আমি তো সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি, তোর জন্য অপেক্ষা করছি, আর তুই তো এখনো বেরোচ্ছিস না। আয় আয়, আর চুল বাঁধার দরকার নেই, যা হয়েছে অনেক হয়েছে, চল চল। বৌদির কথা শুনে রিমা তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে আসে। বৌদি, তুমি তো আমাকে ভালো করে সাজগোজ করতেই দাও না, সবসময় শুধু তাড়াতাড়ি আয় করো। হ্যাঁ তাই নাকি? তুই সেই কখন সাজতে গেছিস বলতো? তোর সবসময় দেরি হয় বলে তোকে আমি আগে থেকেই বলে রেখেছিলাম তাড়াতাড়ি রেডি হয়ে নিবি, আর তুই এখনো পর্যন্ত ভালো করে রেডি হতে পারিসনি। চল, তোর দাদা দাঁড়িয়ে আছে। এই বলে শিখা, রূপম এবং রিমা বিয়ের অনুষ্ঠানে চলে যায়। সেখানে গিয়ে তারা নানান রকমের খাবার দেখতে পায়। বৌদি, ওই দেখো কত রকমের মিষ্টি। চলো না বৌদি, আমার তো এতগুলো খাবার দেখে লোভ সহ্যই হচ্ছে না, খুব খিদে পেয়ে গেছে। চলো না বৌদি, তাড়াতাড়ি গিয়ে ওই খাবারগুলো খেয়ে নেওয়া যাক, না হলে তো শেষ হয়ে যাবে। রিমা, এখানে অনেক আত্মীয় স্বজনরা আছে, অনেক মানুষজন আছে, তুই এরকম করিস না। আমি তোকে সব খাবার দেবো, ঠিক আছে? কিচ্ছু শেষ হবে না। এই বলে শিখা রিমাকে নিয়ে খাবারের দিকে চলে যায়। অঞ্জলি দেবীর একমাত্র মেয়ে, সে খুবই সুন্দর একটা ব্রাইডাল লেহেঙ্গা পরেছিল। লেহেঙ্গাটা থেকে রিমা কিছুতেই চোখ সরাতে পারে না। বৌদি, অঞ্জলি কাকিমার মেয়েকে দেখো, কত সুন্দর ড্রেস পরে আছে। বিয়েতে আবার এরকম ড্রেস পরে নাকি? এত ভারী কিভাবে পরে আছে বলতো? ভারী হলেও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? আরে বোকা, ওগুলো তো ব্রাইডাল লেহেঙ্গা, ওগুলোর দাম অনেক বেশি, আর ওগুলো কিনতে হলে অনেক দূরে দূরে কিনতে যেতে হয়। এত ভারী সুন্দর লেহেঙ্গা অনেক বড় বড় দোকানেই পাওয়া যায়। এসব তো বিয়ের সময় পরে, বিয়ের কনেরা পরে, বুঝেছিস? ও আচ্ছা, তাহলে এই লেহেঙ্গাগুলো শুধু বিয়ের কনেদের জন্যই, তাই তো? যাই বলো না কেন বৌদি, লেহেঙ্গাটা কিন্তু অনেক দামি, দেখেই বোঝা যাচ্ছে। কত সুন্দর লাগছে, আর কি সুন্দর চকচক করছে বলো। হ্যাঁ রে রিমা, আমিও তো সেটাই ভাবছি, লেহেঙ্গাটা অনেক সুন্দর আর চকচক করছে। রাত্রিবেলা তো আরো ভালো দেখাচ্ছে। এখনকার বিয়েতে তো সবসময় লেহেঙ্গা আর অন্যান্য জামা কাপড় পরা হয়, তখনকার বিয়েতে তো এসব ছিল না। বৌদি, তুমি তাহলে আমার বিয়ের সময় আমাকে কি পরাবে? আমিও কিন্তু কাকিমার মেয়ের মতোই এরকম সুন্দর একটা ব্রাইডাল লেহেঙ্গা পরবো, তুমি আমাকে কিনে দেবে তো? হ্যাঁ নিশ্চয়ই দেব। যখন তোর বিয়ে হবে তখন তো আমাদের কাছে বেশ কিছু টাকা জমে যাবে। তোর বিয়ের জন্য তোর দাদা তো এত কষ্ট করছে, তোকে সামান্য একটা লেহেঙ্গাও দিতে পারবো না, তা কি করে হয়? তোকে লেহেঙ্গা কিনে দিতে না পারলেও আমি তৈরি করে দেব। তুমি কিভাবে তৈরি করবে? আমাদের কাছে তো সেলাই মেশিন নেই। তাহলে তুমি সেলাই মেশিন পাবে কোথায়? ওসব তোকে এখন চিন্তা করতে হবে না। যখন তুই বিবাহ উপযোগী হয়ে যাবি, আমি তোর জন্য ঠিক কোনো না কোনো উপায় বের করে ফেলবো। এখন তাড়াতাড়ি খেয়ে নে, বাড়ি যেতে হবে, অনেক রাত হয়ে গেল। তোর দাদা আবার কোথায় আছে দেখি। বৌদি, তুমি অনেক ভালো। আমার বিয়ের সময় তুমি আমাকে লেহেঙ্গা দেবে বললে, তুমি তো নাও দিতে পারতে, বা এটাও তো বলতে পারতে লেহেঙ্গার অনেক দাম, কিন্তু তুমি এসব কিছুই বলনি। আচ্ছা ঠিক আছে, যখন তোর বিয়ের দিন আসবে তখন দেখা যাবে, এখন তাড়াতাড়ি খেয়ে নে।
এই বলে শিখা এবং রিমা তাড়াতাড়ি করে খেয়ে রূপমকে খুঁজে নিয়ে বাড়িতে চলে আসে। সেদিন তিনজনে মিলে পেট ভরে খেয়ে রাত্রিবেলা আরাম করে ঘুমায়। এমন ভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, শিখা, কি গো, কোথায় গেলে? এদিকে এসো। এমা, তোমার এরকম হলো কিভাবে? তোমার পা দিয়ে তো রক্ত বেরোচ্ছে। তুমি কোথাও পড়ে গেলে নাকি? নাকি কোনো গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার? কিভাবে হলো বলো? রিমা, তাড়াতাড়ি এদিকে আয়, তাড়াতাড়ি ওষুধ আর ব্যান্ডেজ গুলো নিয়ে আয় এখানে। কি হয়েছে বৌদি? তুমি আমাকে ডাকছো কেন? দাদা, তোমার কি হয়েছে? এরকম অবস্থা কে করলো তোমার? শিখা, রিমা, তোরা চিন্তা করিস না, আমি একদম ঠিক আছি। আসলে রাস্তাতে আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, আর তখনই একটা গাড়ি এসে এরকম পায়ের উপর দিয়ে চলে গেল। আসলে কারো কোনো দোষ নেই, আমাকে দেখতে পাইনি হয়তো। আর ছাড় না, মানুষটা খুবই ভালো ছিল, আমাকে তুলে হসপিটালে নিয়ে যাচ্ছিল, কিন্তু আমি যাইনি, আমি বাড়ি ফিরে এলাম। তোমাকে তো ওষুধপালা খেতে হবে, ডাক্তারও দেখাতে হবে, না হলে তুমি কিভাবে কাজ করবে? আর তুমি যদি কাজ না করো তাহলে সংসার চলবে কিভাবে? আমাদের মাথার উপরে যে রিমা আছে, রিমার বিয়েটাও তো আমাদেরকে দিতে হবে। কিছুদিনের মধ্যেই তো আমি সুস্থ হয়ে যাব, আর তখন থেকেই আমি আবারও কাজ করব। এখন আমাকে কিছুদিনের জন্য রেস্ট নিতে হবে। কিন্তু কিছুদিনের জন্য তুমি যদি বিশ্রাম করো তাহলে আমি তো আর টাকা জমাতে পারবো না। রিমা অনেক শখ করে বলেছে ও বিয়েতে ব্রাইডাল লেহেঙ্গা পরবে। এখন থেকে আমি যদি টাকা পয়সা না জমাই তাহলে আমি ওর বিয়েতে কখনোই লেহেঙ্গা কিনে দিতে পারবো না। এই কটা দিন তুমি যেমন হোক করে ম্যানেজ করে নাও, আমি সুস্থ হয়ে গেলে আবারও কাজ খুঁজবো। ওখানে একদিন ছুটি করলে আমাকে তার কাজেই নেবে না, তাই আমার এতদিন ছুটি হলে আমাকে অন্য কাজে খুঁজতে হবে। রূপম, এরকম ভাবে হাতে হাত গুটিয়ে বসে থাকলে কখনোই চলবে না। আর রেশন পত্র বলতে আর কিছুই নেই, যা আছে এক দুদিন চলেই শেষ হয়ে যাবে, তখন আমরা কার কাছে হাত পাতবো? তাই আমি বলি কি, আমার কাছে একটা আইডিয়া আছে। দেখো, আমি যদি একটা কাজ করি তাহলে এই কটা দিন ম্যানেজ হয়ে যাবে, তারপর আমিও কাজ করব আর তুমিও কাজ করবে, তখন আমাদের কোনো সমস্যা থাকবে না। তোমার টাকাতে আমাদের সংসার চলে যাবে আর আমার টাকাটা আমি রিমার বিয়ের জন্য জমাবো। ঠিক আছে, তাই না হয় হবে, কিন্তু তুমি এখন কাজ কোথায় পাবে? তুমি কি কাজ করবে? এখন তাড়াতাড়ি কাজ পাওয়া তো অসম্ভব। তুমি এত তাড়াতাড়ি কাজ কোথা থেকে পাবে? কে তোমাকে কাজ দেবে? এসব চিন্তা তোমাকে করতে হবে না, তুমি এখন রেস্ট নাও। আমি তোমার পায়ে ব্যান্ডেজ করে দিয়েছি। এভাবে শিখা রূপমকে বিশ্রাম করতে বলে রান্নাঘরে চলে যায়। অন্যদিকে রিমাও তার ঘরে চলে যায়। শিখা চিন্তা ভাবনা করতে থাকে সে কোথায় কিভাবে কাজ খুঁজবে। রান্না বান্না শেষ করার পর সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে চারিদিকে কাজের সন্ধান করতে থাকে। কিছুটা দূরে এগিয়ে গিয়ে সে একটা লেডিস টেলার দেখতে পায়। ওই তো, ওখানে একটা লেডিস টেলার দেখতে পাওয়া যাচ্ছে। কত সুন্দর সুন্দর জামা কাপড় ঝুলছে। একবার গিয়ে দেখি, যদি আমাকে কিছু শিখিয়ে দেয় তাহলে আমি নিজে হাতে আমার ননদের জন্য লেহেঙ্গা তৈরি করে নিতে পারবো। একবার গিয়ে দেখতেই হবে। এই বলে শিখা লেডিস টেলারের দিকে এগিয়ে যায়। টেলারের ভেতরে ঢুকে সে টেলার মাস্টারের সঙ্গে কথা বলে। বলছি, দাদা, এখানে কি কোনো কাজ পাওয়া যাবে? আমি খুব ভালোভাবে কাজ করব, দয়া করে আমাকে একটা কাজ দিন না। হ্যাঁ, এখানে তো কাজের লোকের প্রয়োজন আছে। ঠিক আছে, তাহলে আপনি আমার কাছে কাজে চলে আসবেন কাল থেকেই। আর এখানে অনেক ভালো করে সেলাইয়ের কাজ শেখানো হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা, এই কাজটা আমার খুব প্রয়োজন ছিল। আপনি আমাকে টাকা দেওয়ার হলে দেবেন আর না দেওয়ার হলে দেবেন না, তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু দয়া করে আমাকে একটু ভালোভাবে লেহেঙ্গা তৈরি করাটা শিখিয়ে দেবেন। আমি শুধু লেহেঙ্গা তৈরি করতে চাই। শিখার কথায় টেলার মাস্টার খুশি হয়, আর টেলার মাস্টারের কথা শুনে শিখাও খুশি হয়। পরের দিন থেকে শিখা টেলার মাস্টারের কাছে কাজে আসতে শুরু করে দেয়। দেখতে দেখতে 2-1 বছর কেটে যায়। এখন রিমা পুরোপুরি বিবাহ উপযোগী, আর এরই মধ্যে তার দাদা তার বিয়ের জন্য পাত্রের সন্ধান করা শুরু করেছে। এদিকে শিখা খুব ভালোভাবে ব্রাইডাল লেহেঙ্গা বানানো শিখে গেছে। একদিন রিমাকে এক পাত্র দেখতে আসে। তারা রিমাকে পছন্দ করে। এভাবে দুই পক্ষ কথাবার্তা বলার পর বিয়ের তারিখ ফাইনাল করে। বৌদি, এবার তোমার বিয়ের দিনও ঠিক হয়ে গেল। তাহলে তুমি আমাকে ব্রাইডাল লেহেঙ্গা দেবে তো? তুমি আমার জন্য সুন্দর ব্রাইডাল লেহেঙ্গা তৈরি করবে তো বলো? হ্যাঁ, নিশ্চয়ই, কেন তৈরি করব না। আমি নিজে হাতে আমার একমাত্র ননদের জন্য ব্রাইডাল লেহেঙ্গা তৈরি করব, যতই খরচ হোক না কেন। এতদিন ধরে সেলাইয়ের কাজ করে করে আমি তোর জন্য অনেক টাকা জমিয়েছি। ধুমধাম করে তোর বিয়ে দেব, আর তোর জন্য আমি ব্রাইডাল লেহেঙ্গাও তৈরি করব। বৌদির মুখে এমন কথা শুনে রিমা খুবই খুশি হয়। এভাবেই দেখতে দেখতে রিমার বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন শিখা লেহেঙ্গাটাকে ভালোভাবে প্যাক করে রিমাকে দেয়। রিমা সেই বাক্সটা খুলতেই অবাক হয়ে যায়। বৌদি, তুমি আমার জন্য এত সুন্দর একটা লেহেঙ্গা তৈরি করেছো। সত্যি, এটা আমার খুব পছন্দ হয়েছে। আমি ভাবতেও পারছি না এতটা সুন্দর লেহেঙ্গা তুমি আমাকে দিয়েছো। তুমি ভাবতেও পারছো না বৌদি, এটা কতটা সুন্দর।
তোমার পছন্দ খুবই ভালো, এই লেহেঙ্গাটা আমার খুব ভালো লাগছে। আচ্ছা বৌদি, এবার আমি রেডি হয়ে নি, তারপর তুমি আমাকে দেখে বলবে কেমন লাগছে। ঠিক আছে, তুমি রেডি হয়ে তাড়াতাড়ি লেহেঙ্গাটা পরে নাও, আমি এখানেই দাঁড়িয়ে আছি। আমি তোমাকে নিজে হাতে সাজিয়ে দেব, তারপর তোমাকে আমি নিজে মণ্ডপে নিয়ে যাব। আমার একমাত্র ননদ বলে কথা, তোমার বিয়েতে খরচা করব না এটা আবার হয় নাকি? আমি এতদিন ধরে কাজ করে সব টাকা তোমার জন্যই রেখে দিয়েছি, তোমার সব ইচ্ছা পূরণ করার জন্য। ধন্যবাদ বৌদি, আজকে তুমি ছিলে বলে আমি এত সুন্দর ব্রাইডাল লেহেঙ্গা পরতে পারছি। ঠিক আছে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই বলে রিমা তাড়াতাড়ি করে রেডি হয়ে ব্রাইডাল লেহেঙ্গা পরে। শিখা তাকে নিচে হাতে সাজিয়ে দেয়। বাহ, কত সুন্দর দেখাচ্ছে তোমাকে, সত্যি খুব ভালো লাগছে। হ্যাঁ বৌদি, তুমি সাজিয়েছো আর তোমার পছন্দের ব্রাইডাল লেহেঙ্গা পরেছি, আমাকে সুন্দর দেখাবে না তা কি করে হয় বলো? এভাবেই রিমাকে রেডি করে শিখা বিয়ের মণ্ডপে নিয়ে যায়। রিমার সঙ্গে সৌমেনের শুভ বিবাহ সম্পন্ন হয়। রিমা তার বিয়ে নিয়ে যা যা স্বপ্ন দেখেছিল তার দাদা এবং বৌদি সবকিছুই পূরণ করে দেয়।